নমস্কার, ওয়েলকাম ইউ প্রেজেন্টিং আমি হলাম মৃণাল রয়। অলরেডি হয়তো আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ভেনেজুয়েলার উপর কিন্তু অ্যাটাক করে দিয়েছে ইতিমধ্যে। আর ম্যাপে যদি আমরা ভেনেজুয়েলাকে দেখি, এটি একটা সাউথ আমেরিকান কান্ট্রি যার ক্যাপিটাল কিন্তু ক্যারাকাস। দেখুন, কোনো কিছু একদিনে হয় না, অনেক দিন থেকেই কিন্তু একটা ভেনেজুয়েলার উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল আমেরিকার তরফ থেকে, কিন্তু ফাইনালি আমেরিকা কিন্তু অ্যাটাক করে দেয় ভেনেজুয়েলার ওপর। দেখুন, তার পাশাপাশি কিন্তু ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট মাদুরো, তাকে আর তার ওয়াইফ দুজনকেই কিন্তু ক্যাপচার করেছেন আমেরিকা। কোনো কান্ট্রিকে অ্যাটাক করলো মানে গোলা বারুদ ছুড়ে আসলো, এটা কিন্তু নয়। তার পাশাপাশি কিন্তু যে প্রেসিডেন্ট রয়েছে তাকেও কিন্তু ক্যাপচার করে নিয়ে এসেছে। এই যে ক্যাপচার করা ছবি, মাদুরো প্রেসিডেন্ট ভেনেজুয়েলার, তাকে কিন্তু এইভাবে ঠিক ক্যাপচার করে নিয়ে যাচ্ছিল ইউএসের তরফ থেকে। দেখুন, হুট করে কিন্তু মাদুরোকে এইভাবে ক্যাপচার করে নিয়ে যাওয়া একদিনের আমেরিকার প্ল্যানিং না, অনেক দিন ধরেই কিন্তু প্ল্যানিং চলছিল তাদের মধ্যে। এবং এটা একটা জিও পলিটিক্যাল যে সাইন, যে কিভাবে ভেনেজুয়েলাকে তারা ক্যাপচার করতে চাচ্ছে, কী জন্য তারা ভেনেজুয়েলার উপর এতটা আসক্ত, সব কিছু নিয়ে আজকে কথা বলবো ভিডিওতে। তার আগে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দ্য প্রেজেন্ট থিং। যাই হোক, ভিডিওতে আসা যাক। দেখুন, সবার প্রথমে যে আমেরিকা ভেনেজুয়েলার উপর অ্যাটাক করেছে, সেই অ্যাটাকের যে নাম দিয়েছে তারা অপারেশন অ্যাবসোলিউট রিজলভ, সেই নামে কিন্তু তারা রেখেছেন এই অ্যাটাককে। দেখুন, ২-৩ তারিখের রাতে ভেনেজুয়েলাতে কিন্তু অনেক জোরে এক্সপ্লোশন হয়, যার মাধ্যমে কিন্তু পুরো ভেনেজুয়েলাতে একটা শব্দ কেঁপে ওঠে। এবার তারপরে কিন্তু মানুষ বুঝতে না বুঝতেই আমেরিকার তরফ থেকে কিন্তু অ্যাকসেপ্ট করা হয় যে তারা ভেনেজুয়েলার ওপর মিলিটারি স্ট্রাইক করেছেন। আর তার পাশাপাশি ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট রয়েছেন নিকোলাস মাদুরো, তাকে কিন্তু ক্যাপচার করেছেন ইউএসএ। ক্যাপচার করার পরে নিকোলাস মাদুরোকে কিন্তু ভেনেজুয়েলা থেকে বের করে ইউএস কাস্টাডিতে কিন্তু নিয়ে আসা হয়েছিল। এই হচ্ছে ছবি, যেভাবে কিন্তু মাদুরোকে নিয়ে আসা হয়। দেখুন, যেভাবে এক্সপ্লোশন হয়েছিল কিন্তু ভেনেজুয়েলাতে, প্রথমে কিন্তু মানুষ বুঝতেই পারছিল না, কিন্তু তারপরে যেভাবে ডেভেলপমেন্ট হলো, সেখানে কিন্তু একদম আমেরিকার যে মতলব তা কিন্তু ক্লিয়ার। রাতারাতি কিন্তু এইভাবে এক্সপ্লোশনের ছবি কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়। দেখুন, যদি অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে হুট করে কিন্তু আমেরিকা ভেনেজুয়েলার উপর অ্যাটাক করলো কি, এর রিয়েল রিজন কি হতে পারে? দেখুন, সবথেকে বড় রিয়েল রিজন যদি বলা হয়, সেটা হচ্ছে লার্জেস্ট কিন্তু অয়েল রিজার্ভ রয়েছে ভেনেজুয়েলাতে। এবার আমেরিকা যে যুক্তিটা দিচ্ছে তাদেরকে অ্যাটাক করার, সেখানে দিচ্ছে যে ভেনেজুয়েলা থেকে যে ড্রাগ, সেখানে ড্রাগ পাচার হচ্ছে আমেরিকাতে। তার পাশাপাশি সেটা কিন্তু তাদের মিলিটারি থ্রেটস রয়েছে ভেনেজুয়েলার থেকে আমেরিকার ওপর, তার জন্য কিন্তু তারা অ্যাটাক করছে। কিন্তু গোটা দেশ কেন, গোটা বিশ্ব জানে যে আমেরিকার এখানে মতলব রয়েছে কিন্তু তেলে, অয়েল রিজার্ভে। দেখুন, আমরা যদি গোটা বিশ্বের অয়েল রিজার্ভের কথা বলি, এখানে ভেনেজুয়েলা কিন্তু নাম্বার 1। আর গোটা বিশ্বে যদি বর্তমানে অয়েল রিজার্ভ আপাততভাবে যদি বলা হয়, সেটা হচ্ছে 1.75 ট্রিলিয়ন ব্যারেল কিন্তু রয়েছে। আর তার মধ্যে একাই কিন্তু রয়েছে ভেনেজুয়েলাতে 303 বিলিয়নেরও বেশি কিন্তু অয়েল রিজার্ভ রয়েছেন। এবার সৌদি আরবিয়ার যদি কথা বলি, সেখানে কিন্তু 266 বিলিয়ন। এবার যদি প্রোডাকশানের কথা বলি, দেখুন ভেনেজুয়েলাতে ওরকম টেকনোলজি নেই যে তারা সেইভাবে প্রোডাকশন করবে, যদিও তাদের সবথেকে বেশি অয়েল রিজার্ভ রয়েছেন। তার পাশাপাশি যে ভেনেজুয়েলাতে কিন্তু অনেক রকম স্যাংশন আমেরিকার তরফ থেকে দেওয়া হয়েছিল। সৌদি আরবিয়ার পাশাপাশি ইরান, ইরাক, ইউএই, কুয়েত, এগুলোও যদি বলি অনেক পরে রয়েছে। এবার আমেরিকার কাছেও কিন্তু 45 বিলিয়ন কিন্তু অয়েল রিজার্ভ রয়েছে। দেখুন, আমরা যদি নিকোলাস মাদুরোর কথা বলি, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, তার যদি জার্নির কথা বলি, একদম কিন্তু বাস ড্রাইভার থেকে কিন্তু প্রেসিডেন্টের জার্নি। যদি জন্মের কথা বলা হয়, তিনি কিন্তু ক্যারাকাস যে ক্যাপিটাল রয়েছে ভেনেজুয়েলার, সেখানে কিন্তু জন্মগ্রহণ করেন 1962 সালে। তারপরে কিন্তু তিনি বাস ড্রাইভার প্রথমে তার জীবনযাত্রা শুরু করেন, তারপরে সেখানে কিন্তু মেট্রো ইউনিয়ন লিডার পর্যন্ত কিন্তু তিনি চলে যান। তার পাশাপাশি কিন্তু হাগো চাভেস এর নেতৃত্বে তিনি 2006 থেকে 13 সালে কিন্তু ফরেন মিনিস্টার হয়ে ভেনেজুয়েলাতে পদ পান। তারপরে কিন্তু 2012 সালে কিন্তু ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন। এবার 2013 সালে যে হাগো চাভেস রয়েছে, তার কিন্তু মৃত্যুর পরে যে রয়েছে ইলেকশন, সেখানে কিন্তু তিনি একদম মার্জিনে জিতে যান। তারপরে কিন্তু তিনি প্রেসিডেন্ট হয়ে যান। এবার তার প্রেসিডেন্ট হওয়ার পরেই কিন্তু আমেরিকার থেকে বিভিন্ন কন্ট্রোভার্সি খাড়া হয়ে যায় যে ইলেকশন ফেয়ার ছিল না। তার পাশাপাশি
নিকোলাস মাদুরো কিন্তু 2013 থেকেই 2026 অবধি যদি আমরা কথা বলি তিনি কিন্তু প্রেসিডেন্ট রয়েছেন। এবার এখানে কিন্তু আমেরিকা বিভিন্ন এলিগেশন লাগাচ্ছিল যে ডিকটেটরশিপ চালাচ্ছিল, ইলেকশন ঠিকভাবে হচ্ছিল না। এইভাবে কিন্তু ভেনেজুয়েলাকে আইসোলেট করার চেষ্টা করছিল আমেরিকা। তার সবথেকে বড় কারণ হচ্ছে অয়েল রিজার্ভ। ভেনেজুয়েলাতে কিন্তু সবথেকে বেশি অয়েল রিজার্ভ রয়েছে। যদিও তারা টেকনোলজির অভাবে বিভিন্ন স্যাংশনের মাধ্যমে সেই প্রোডাকশনটা বাড়াতে পারছে না, তারপরেও কিন্তু সেখানে আমেরিকার চোখ রয়েছে। দেখুন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট রয়েছে মাদুরো, তাকে এইভাবে আমেরিকা ক্যাপচার করে নিয়ে যাওয়ার পরে ডেলকে রদ্রিগেজ যে রয়েছে তাকে কিন্তু যে সুপ্রিম কোর্ট রয়েছে ভেনেজুয়েলার ইন্টারিম গভর্নমেন্ট হিসাবে কিন্তু চালাতে বলেন বর্তমানে, নাহলে এইভাবে তো দেশ একবারে ডুবে যাবে। এখন আমেরিকা এটাকে কতটা পজিটিভলি নেয় এটাই দেখার বিষয়। তার পাশাপাশি যদি বলি, শুরুতেই যেটা বললাম যে আমেরিকা ভেনেজুয়েলার প্রতি চোখ কেন, তার কারণ হচ্ছে যে রয়েছে অয়েল রিজার্ভ, সেখানে কিন্তু 300 বিলিয়ন ব্যারেলেরও বেশি রয়েছে রিজার্ভ। শুধু কিন্তু তেলেই সীমাবদ্ধ নয়, তার পাশাপাশি গোল্ড, আয়রন, বিভিন্ন বক্সাইট, কপার কিন্তু অনেক মাত্রায় রয়েছেন ভেনেজুয়েলাতে, সেটারও কিন্তু চোখ রয়েছে আমেরিকার। দেখুন ভেনেজুয়েলা কিন্তু একটা অয়েল কান্ট্রি, এবার অয়েল তারা কিন্তু বিভিন্ন দেশে সাপ্লাই করেন। এইভাবে যদি হুট করে জিও পলিটিক্যাল টেনশন চলে আসে, তাদের যে প্রেসিডেন্ট রয়েছে আমেরিকা এইভাবে ক্যাপচার করে নিয়ে যাচ্ছে রাতারাতি, কোনো হিউম্যান ভায়োলেশন থেকে শুরু করে কোনো নিয়ম পালন না করে, এখানে কিন্তু অ্যাকচুয়াল যে ডিস্ট্রাপশন সেটা কিন্তু নিয়ে আসার চেষ্টা করছেন আমেরিকা। এইভাবে হুট করে যদি সাপ্লাই ডিস্টার্ব হয়, সেক্ষেত্রে কিন্তু যে ক্রুড অয়েলের প্রাইস সেটা কিন্তু অনেক ব্যারেল ডলার সেটা কিন্তু বেড়ে যাবে। আলটিমেটলি এখানে কিন্তু আমেরিকারই ফায়দা। আর আমরা যদি ভেনেজুয়েলার অয়েল প্রোডাকশন এস্টিমেশনের কথা বলি, তারা কিন্তু 9 লাখ যে ব্যারেল রয়েছে পার ডে ক্রুড অয়েল, সেটা কিন্তু তারা প্রোডাকশন করেন। আর সবথেকে বেশি অ্যাপ্রক্সিমেটলি প্রত্যেক দিন কিন্তু 7,65,000 ব্যারেল তারা কিন্তু এক্সপোর্টও করেন। আর সবথেকে বেশি তারা কিন্তু 76% মতো শিপমেন্ট চায়নাতে পাঠান। যা ভেনেজুয়েলা যে মেইন সাপ্লাই করেন যে দেশে, সেটা হচ্ছে চায়না। চায়নাতে কিন্তু তারা সবথেকে বেশি সাপ্লাই করেন। তাদের 76% যে ক্রুড অয়েল রয়েছে প্রোডাকশনের, সেটা কিন্তু চায়নাতে সাপ্লাই করা হয়। দেখুন এইভাবে হুট করে যে ভেনেজুয়েলার প্রতি অ্যাটাক, শুধু হুট করে না, এটা অনেক দিনের প্ল্যানিং আমেরিকার। রিসেন্টলি নোবেল পিস প্রাইজের মাধ্যমে যেভাবে সেখানকার যে অপোনেন্ট যেটা রয়েছে তাকে দেওয়া হয়েছিল, কারণ যে বলা হচ্ছিল যে ডিক্টেটরশিপের বিরুদ্ধে লড়ছিল। এবার হুট করে কি হবে, এইভাবে যদি চায়নার প্রোডাকশন আটকে যায়, তারপরে কিন্তু এখানে চায়না মার্কেটে নামতে পারে। এইভাবে কিন্তু আমেরিকা চায়না হুট করে টেনশন কিন্তু উল্টো দিকে বেড়ে যেতে পারে। আমাদের ভারতে অলরেডি ক্রুড অয়েলের প্রাইস অনেক বেশি। আমরা যে পেট্রোল ডিজেল ইউজ করি সেগুলো অনেক বেশি দামি, কারণ সরকার অনেকটা ভ্যাট নিয়ে নেয়, ট্যাক্স নিয়ে নেয় সেখানে। আরও যদি এইভাবে ডিস্টার্বড হয়ে যায় তাহলে কিন্তু গ্লোবাল মার্কেটে এর ইফেক্ট পড়বে। যাই হোক, আজকের ভিডিওতে এই অবধি। পরবর্তীতে কোনো আপডেট আসলে আমি জানাবো। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল। আর ভিডিওটি শেষ অবধি দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল। থ্যাংক ইউ।